পাহাড়ে হারানো জমি ফিরে পেতে সক্রিয় গণমুক্তি পরিষদ, ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা। কেন্দ্রীয় কমিটির সভায় সদস্য সংগ্রহ ও সংগঠন শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত। সংগঠনের ভবিষ্যৎ প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানান প্রশ্ন। একসময় ত্রিপুরার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছিল বামেদের অন্যতম ভরসা। দীর্ঘদিন রাজ্য এবং এডিসি শাসনের পর ধীরে ধীরে সেই ভিত্তি দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে জনজাতি নেতৃত্বের একাংশের শহরমুখী মানসিকতা, সাংগঠনিক দূরত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ কমে যাওয়ার কারণে পাহাড়ে সংগঠনের প্রভাব হ্রাস পেয়েছে। 2021 এবং 2026 সালের এডিসি নির্বাচনে সেই দুর্বলতার প্রতিফলন দেখা গেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে সম্ভাব্য ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হয়েছে গণমুক্তি পরিষদ। শনি ও রবিবার গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। সংগঠনকে শক্তিশালী করা, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং আগামী 20 জুলাইয়ের মধ্যে সমস্ত মহকুমা কমিটির বর্ধিত সভা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি 1 লক্ষের বেশি সদস্য সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার আহত সাংবাদিকের সম্মেলনে সংগঠনের সভাপতি নরেশ চন্দ্র জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা এবং প্রণব দেববর্মা বৈঠকের সিদ্ধান্তগুলি তুলে ধরেন। উপজাতি অংশের মানুষ, বিশেষ করে ত্রিপুরা অংশের মানুষ যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, তাদেরকে যাতে জনজাতি বা ট্রাইবেল যে সাংবিধানিক যে স্বীকৃতি, এটা বাতিল করতে হবে এবং সাংবিধানিকভাবে শিডিউল ট্রাইব হিসাবে যে সুযোগ সুবিধাগুলো পেতেন এগুলো বাতিল করতে হবে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। এই দেশে, গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে যে কোনো মানুষ যে কোনো ধর্ম গ্রহণ করতেই পারে। সেখানে খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছে বলে তাকে ত্রিপুরা বা তাকে জেনারেল ক্যাটাগরিতে ফেলতে হবে, এসটি সার্টিফিকেট থেকে কেড়ে নিতে হবে, তার সমস্ত সাংবিধানিক সুযোগ সুবিধা কেড়ে নিতে হবে, এটা কোনোভাবেই কাম্য না। এটা আমরা সেখানে তীব্র প্রতিবাদ করছি। তারপর আলোচনা হয়ে এসছে এই যে এবারকার যে নির্বাচন হলো, এডিসি নির্বাচন, 24 জন ত্রিপুরা মতা সেখানে জিতেছে, বিজেপি 4 জন জিতেছে। কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল 24 জন নির্বাচিত হওয়ার পরও পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়নি। এখন পর্যন্ত কোনো ধরনের ইসি মিটিং, অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মিটিং, দ্যাট ইজ ক্যাবিনেট মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং না হলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা কোনো মতেই সম্ভব। শুধু তাই নয়, জনজাতি সুরক্ষা মঞ্চের নামে রাজ্যের প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে ধর্মান্তরিত জনজাতি খ্রিস্টানদের তপশিলি উপজাতি সংক্রান্ত যে সমস্ত সুযোগ সুবিধা তা বাতিলের দাবি জানিয়েছে। এর তীব্র নিন্দা জানালো ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ নেতৃত্ব। আমাদের সিদ্ধান্ত যেটা ছিল এটা আমি মিস করেছি। আর একটা হলো আসন্ন যে ভিলেজ কমিটি নির্বাচন, এমনিতেই বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি জোট সরকার আসার পর যে নির্বাচনটা 2021-এ হওয়ার কথা ছিল, আজকে 26 প্রায় চলে যাচ্ছে, এরপরেও নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ। সুপ্রিম কোর্টের অর্ডারে নির্বাচনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও দেখছি এই নির্বাচনটা যাতে সঠিক সময়ে সুপ্রিম কোর্টের ডাইরেকশন মতো যথাসময়ে যাতে নির্বাচনটা হতে না পারে, তার জন্য তালবাহানা চলছে। ব্যয় সংকোচনের নামে টাইমে কি আধা সামরিক লাগবে এই সমস্ত বিষয় তুলে ভিলেজ কমিটিটাকে বিলম্ব করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আমরা চাই ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই হোক। তবে এক্ষেত্রে এখন পাহাড়ে তীব্রা মথা সর্বগ্রাসী চেহারা, আছে শাসক বিজেপি এবং শরিক আইপিএফটির তৎপরতা। বাম বিরোধী পাহাড়ে বর্তমানে সাংগঠনিক সোচ ফোটানোর পর্যন্ত সুযোগ নেই বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। এখন প্রশ্ন উঠছে, গত 7 থেকে 8 বছরে
যা করতে পারেনি সেই হারানো সাংগঠনিক ভীতি কি পুনরুদ্ধার করতে পারবে গণমুক্তি পরিষদ? ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে জনজাতি এলাকায় কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে? দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে পাহাড়ে ভোটারদের আস্থা ফেরাতে কতটা সফল হবে বামপন্থী এই জনজাতি সংগঠন? রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।